বাংলার অচেনা অজানা সাহিত্যপ্রেমীদের সৃষ্ট রোমাঞ্চকর গল্প দিয়ে তৈরি আমাদের এই সবুজ দ্বীপ, যেখানে গল্প বুড়িকে কবর দেয়া হয়েছে। আজ সবুজ দ্বীপে আপনাদের জন্য যোগেন্দ্রনাথ গুপ্ত রচিত রাজার ছেলের বুদ্ধিলাভ গল্পটি আমরা সংগ্রহ করেছি আনন্দপাঠ গ্রন্থ থেকে। শুরু হচ্ছে রাজার ছেলের বুদ্ধিলাভ। এক ছিলেন রাজা, তার এক ছেলের লেখাপড়ার দিকে একেবারেই মন ছিল না। রাজপুত্র সারা দিন আপনার খেয়ালে চলাফেরা করতেন। রাজা অনেক বোঝালেন, অনেক কিছু বললেন, তবু কোনো ফল হলো না। রাজার ছেলে যদি বোকা হয় তবে রাজ্য শাসন চলবে কী করে? কিন্তু রাজপুত্র রাজার কোনো উপদেশই কানে তোলেন না, চলেন আপন খেয়ালে। এমনিভাবে অনেক অনেক দিন কেটে গেল। পরে রাজপুত্রের যখন একটু বেশি বয়স হলো, তখন তার মনে হলো যে বাবা তো ঠিকই কথা বলেছেন। কেমন করে প্রজাপালন করব যদি জ্ঞান অর্জন করতে না পারি? এই মনে করে বেরিয়ে পড়লেন দেশ ভ্রমণ করে জ্ঞান অর্জন করবার জন্য। রাজপুত্র তার এই যাবার কথা কাকেও বলে গেলেন না, বলে গেলেন শুধু তাঁর স্ত্রীর কাছে। সঙ্গে নিলেন কিছু টাকা আর 3টি মোহর। একদিন পথে চলতে চলতে রাজপুত্র এক মাঠের ভিতর দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন এক খুব বুড়ো চাষি চাষ করছে। দেখা হতেই চাষি জিজ্ঞেস করলে, তুমি কোন দেশে যাচ্ছ? রাজার ছেলে রাজপুত্রের মতো সেজেগুজে বেরিয়েছেন, কাজেই চাষি তাকে চিনতে পারল। তাই একটু আশ্চর্য হয়ে ওই রকম করে প্রশ্ন জিজ্ঞাসা করছিল। রাজপুত্র বললেন, "হ্যাঁ, আমি ভাই জ্ঞানের সন্ধানে যাচ্ছি।" এই বলে আপন পরিচয় দিলেন। চাষি বললে, কী রকম জ্ঞান তোমার চাই? রাজপুত্র বললেন, যাতে লোকের কাছে অপদস্থ হতে না হয় এবং সকলে বুদ্ধিমান বলে মনে করে, আর ভালো রাজা হতে পারি, সেই রকম জ্ঞান চাই। চাষি বললে, আমি তোমাকে সেই জ্ঞান দিতে পারি যদি তুমি আমাকে একটি উপদেশের জন্য একটি করে মোহর দাও। আচ্ছা, দেব, রাজপুত্র বললেন। তখন চাষি রাজার ছেলেকে নিয়ে মাঠের পাশে যে আমবাগান ছিল সেখানে গিয়ে বসে বললে, দেখো, আমার প্রথম উপদেশ এই যে যদি কখনো কোথাও বেড়াতে যাও, সেখানকার লোকেরা তোমাকে আদর অভ্যর্থনা করবার জন্য যদি কখনো আসন পেতে দেয়, তবে সে আসনখানার ওপর অমনি যেন বসে পড়ো না। সেখানা একেবারে একটু সরিয়ে তবে বসো। এইবার দাও আমার মোহর। রাজার ছেলে বুড়ো চাষিকে অমনি একটি মোহর দিলেন। চাষি বললে, আমার দ্বিতীয় উপদেশ হচ্ছে এই, তুমি যখন রাজার ছেলে, তখন যদি কখনো তোমার স্নান করতে হয়, তবে সাধারণ লোকে যে নদী বা পুকুরের ঘাটে স্নান করে, সেখানে স্নান করো না। একটু দূরে নির্জন স্থান বেছে নিয়ে সেখানে স্নান করবে। দাও আমার মোহর। রাজার ছেলে বুড়োকে আর একটি মোহর দিলেন। এইবার বুড়ো বললে, দেখো বাপু, তুমি হলে রাজার ছেলে। লোক তোমার কাছে উপদেশের জন্য, বিচারের জন্য আসবে। বিবাদ হলে তার মীমাংসা করতে আসবে। তখন তুমি 10 জনে, অর্থাৎ বেশিরভাগ লোক যে কথা বলবে, সেই কথা শুনে কাজ করো। এই হলে আমার তৃতীয় উপদেশ। দাও আমার মোহর দাও। রাজার ছেলের কাছে যে শেষ মোহরটি ছিল তাও দিয়ে দিলেন। চাষি বললে, দেখো, তোমাকে যে উপদেশ দেওয়ার কথা ছিল তা তো হলো, কিন্তু
তোমাকে আরও একটা উপদেশ দিচ্ছি। এজন্য তোমার কাছে আর কোনো মোহর দাবি করব না। কথাটা কি জানো? তুমি হলে রাজার ছেলে। তুমি সকল সময় ক্রোধকে দমন করবে। যদি এমন কিছু দেখো বা শোনো যাতে তোমার রাগ হতে পারে, তাহলে রাগের মাথায় হঠাৎ কিছু করে বসো না। প্রথমত কারণ শুনবে, তারপর মনে মনে বিচার করবে। যদি দেখো হ্যাঁ, রাগবার যথেষ্ট কারণ রয়েছে, তবে রাগ করে দোষীকে সাজা দিও, নতুবা তাকে ছেড়ে দেবে। হঠাৎ রাগের মাথায় কখনো কিছু করো না। রাজপুত্র বুড়ো চাষির কাছ থেকে এই 4টি উপদেশ নিয়ে চললেন নিজ রাজধানীর দিকে। পথে যেতে যেতে এই ভাবনাটাই তার মন বিশেষ করে অধিকার করেছিল। হায় হায়, এই কয়েকটা কথার জন্য কি না 3টে মোহর দিতে হলো। কি আর করব। সন্ধ্যার সময় রাজপুত্র একটি বাজারের কাছে গিয়ে উপস্থিত হলো। মনে ভাবলেন যে আজকের মতো রাতটা এই বাজারেই কাটানো যাবে। যখন বাজারে ঢুকলেন, অমনি চারিদিক থেকে দোকানদারেরা এসে তাকে ঘিরে ধরলে। আমার এখানে আসুন, আমার এখানে আসুন, আমার এখানে আসুন, আমার এখানে আসুন, আমার এখানে আমার আসুন। এখানে আসুন। রাজপুত্র শেষটায় একটি দোকান বেছে নিয়ে সে দোকানে ঢুকে পড়লেন। দোকানি যত্ন করে তার বসবার জন্য একখানি কম্বল বিছিয়ে দিল। রাজপুত্র বসতে যাবেন, এমন সময় বুড়ো চাষির কথা মনে হলো। তাই কম্বলটি একটু টেনে একপাশে সরালেন। অমনি দেখতে পেলেন আসনখানার নিচে একটি কুঁয়ো। ভাগ্যিস কম্বলখানা একটু সরিয়েছিলেন, নতুবা তো এক্ষুনি কুঁয়োর ভিতর পড়ে ডুবে প্রাণ হারাতে হতো। রাজপুত্র ভাবলেন, হ্যাঁ, বুড়ো চাষির উপদেশ তাহলে মন্দ নয়। তারপর দিন বাড়ির পথে যেতে যেতে একটা সরোবরের পাড়ে এলেন। শহরের প্রান্তে এক বৃহৎ সরোবর, তাতে জল টলমল করছে আর দলে দলে লোক সেখানে স্নান করছে। রাজপুত্রের সেই দ্বিতীয় উপদেশটির কথা মনে পড়ল। কাজেই লোকজনের কাছাকাছি না গিয়ে খুব দূরে একেবারে নির্জন স্থানে বড় একটা গাছের ছায়ায় যে ঘাটটি ছিল সেখানে স্নান করলেন। স্নান করে রাজপুত্র আবার পথ চলা শুরু করলেন। কিছু দূরে গিয়ে দেখতে পেলেন যে সঙ্গে তার টাকার থলিটা নেই। তখন অনেকটা দূর আসেননি, তাই তাড়াতাড়ি সরোবরের পাড়ে ফিরে গেলেন। গিয়ে দেখলেন থলেটি যেখানে রেখেছিলেন ঠিক সেইখানেই পড়ে আছে। রাজপুত্র থলেটি তুলে নিলেন, নিয়ে আবার চলেন রাজধানীর দিকে। এইবার বুঝলেন যে চাষির উপদেশগুলো একেবারে উপেক্ষা করবার মতো নয়। 10 জনে যে ঘাটে স্নান করছিল সেই ঘাটে যদি থলেটি ফেলে রেখে আসতেন তাহলে কি আর ফিরে পেতেন? তাই ভাবলেন মোহর 3টির অপচয় হয়নি। রাত্রি যখন দণ্ডচারী, তখন রাজপুত্র পৌঁছলেন এক গ্রামে। গ্রামের মাতব্বরের সঙ্গে দেখা করে বললেন, আজকে রাত্রের মতো আমাকে একটু থাকবার জায়গা দিন। মাতব্বর তাকে বারান্দায় শোবার জন্য একটি স্থান নির্দেশ করে দিলেন। সেই বারান্দায় আর একজন লোক আশ্রয় নিয়েছিল। সকালবেলা সকলে দেখতে পেলেন যে রাজপুত্রের আগে যে লোকটি আশ্রয় নিয়েছিল সে মরে রয়েছে। তখন গ্রামের মাতব্বর গাঁয়ের সব লোক ডেকে এনে জড়ো করলেন। এখন এ মরা লোককে নিয়ে কি করা যায়? সকলে মিলে পরামর্শ করে ঠিক হলো যে মরাটাকে নদীর জলে ফেলে দেওয়াই ভালো। তখন কথা উঠল, কে এই অজানা দেশের মরাকে ছোবে, কেই বা ফেলবে? গ্রামের লোকেরা খানিকটা তর্ক বিতর্ক করে সকলে একসঙ্গে মিলে রাজপুত্রের উপর দিল ভার। প্রথমটায় রাজপুত্র অনেক আপত্তি করলেন, কিন্তু শেষটায় তার মনে পড়ল বুড়ো চাষির কথা। 10 জনে যে কথা বলবে তাই করো। সেই কথা মনে হওয়া মাত্রই
রাজপুত্র আর দ্বিরুক্তি না করে মরাটাকে টেনে নিয়ে চললেন নদীর পাড়ে। হরি বল। সেখানে হরি, গিয়ে মৃতের জামা কাপড় ছাড়বার সময় দেখতে পেলেন যে মৃত ব্যক্তির কোমরে 1 থলে টাকা। মহানন্দে থলেটি খুলে নিয়ে রাজপুত্র মরাটাকে ভাসিয়ে দিল নদীর জলে। রাজপুত্রের এইবার খুব আনন্দ হলো। ভাবলেন, চাষি তো আমাকে ঠকায়নি। রাজপুত্র সন্ধ্যার সময় রাজধানীর পাশে গিয়ে পৌঁছালেন, কিন্তু রাজবাড়িতে যেতে যেতে হয়ে গেল দুপুর রাত্রি। কাকেও না জানিয়ে একেবারে নিজের শোবার ঘরের দরজায় গিয়ে মারলেন এক ধাক্কা। রাজপুত্র দেখতে পেলেন তাঁর শোবার ঘরে দরজার পাশে পড়ে আছে একখানি তলোয়ার আর এক জোড়া জুতা। তাই তো, কে তবে তার ঘরের ভিতর শুয়েছে? অমনি চেঁচিয়ে বললেন, কে আমার ঘরের ভিতর শুয়েছ? রাজপুত্র তলোয়ারখানি হাতে করে দরজার ধারে দাঁড়িয়ে রইলেন। এদিকে রাজপুত্রের স্ত্রী রাজকুমারের ছোট বোনটিকে নিয়ে ঘরের ভিতর শুয়েছিলেন। দাদার আওয়াজ শুনে সেই ছোট্ট মেয়েটি তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে আসতেই রাজপুত্র তাকে কেটে ফেলতে উদ্ধত হলেন, কিন্তু হঠাৎ তার মনে পড়ল সেই বুড়ো চাষির কথা। হঠাৎ রাগের বশে কিছু করতে নেই। অমনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন, কে তুমি? রাজকুমারী আনন্দে বলে উঠল, দাদা, আমি। গলার আওয়াজ শুনেই আমি বুঝতে পেরেছিলুম তুমি এসেছো, তাই মার কাছে শুতে যাচ্ছি। রাজপুত্র ভাবলেন, তাই তো, উফ, আর একটু হলেই কি না মহা অকল্যাণ করে ফেলতুম। বুড়োর উপদেশগুলো তো সত্যিই বড় চমৎকার। রাজপুত্রের স্ত্রী বাইরে এসে বললেন, জানো, আমি আমার ঘরের দরজার পাশে জুতো ও তরোয়াল রেখে দিয়ে শুতাম, পাছে কেহ মনে না করে যেন তুমি এখানে নেই। স্ত্রীর এই উত্তর শুনে রাজপুত্র খুব সন্তুষ্ট হলেন এবং তাকে এক বুড়ো চাষির সেই উপদেশের কথা এবং পরপর কী ঘটনা ঘটেছিল সব বলে শোনালেন। রাজপুত্রের স্ত্রী শুনে খুব সন্তুষ্ট হলেন। সত্যি রাজপুত্র যখন রাজা হলেন তখন তার সুবিচারের জন্য প্রজাদের কাছে খুব সুখ্যাতি লাভ করতে লাগলেন। তিনি কোনো কাজই না ভেবে চিন্তে করতেন না। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প পাঠে রাজার ছেলে বুড়ো চাষির ভূমিকায় আমি শুভম, রাজকুমারী ও রাজকুমারের স্ত্রীর ভূমিকায় মম। আজ এই পর্যন্ত। সবুজ দ্বীপে আপনাদের দরবারে খুব শীঘ্রই আসতে চলেছে জেমস হেডলি চেজ রচিত রহস্যময় গোয়েন্দা গল্প। শুনতে থাকুন আমাদের এই সবুজ দ্বীপ, যেখানে গল্পগুলিকে কবর দেয়া হয়েছে